আমি আজকে এখানে উপস্থিত হয়েছি ভাঙড়ের বিধায়ক হিসাবে। আপনারা সামনে যারা আছেন দূরে কাছে ভাঙড়ের ভোটার হিসাবে এই পরিচয় এই সম্পর্ক আমার আপনাদের মধ্যে। এখানে আমি এসেছি কেন, আমি ঠিক ভোট যখন প্রচার ছিল বিভিন্ন দল, একদিকে সংযুক্ত মোর্চা, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, অপরদিকে তৃণমূল, আরো যে সমস্ত দলগুলো ছিল সবাই কিন্তু আপনাদের কাছে ভোট চাইতে এসেছিল। আমি আপনাদের বলেছিলাম ভোটের সময় যেভাবে আপনাদের এলাকায় গিয়ে ভোট চাইছে, আপনারা যদি আমাকে দায়িত্ব দেন, বিধানসভায় পাঠান, তাহলে আমি বিভিন্ন সময় গিয়ে আপনাদের এলাকায় পৌঁছে গিয়ে আপনাদের সমস্যা দুর্দশার কথা শুনবো, অ্যাসেম্বলি হাউসে তুলে ধরবো। আমি এই বিগত 4 বছর ভাঙড় বিধানসভার বিভিন্ন বুথে যে গিয়েছি, তাদের সমস্যার কথা শুনেছি, আইনসভায় তুলে ধরেছি, বা যেখানে চিঠি চাপাটি করা দরকার সেইগুলো করেছি। সেটা একটা বিরোধী বিধায়কের কাজ, আমি সেটা করে চলেছি। এবার বিষয় হচ্ছে আমি যতটা সময় ইচ্ছা করেছিল আপনাদের দেওয়ার, আমি দিয়ে উঠতে পারছি না। এর জন্য আমি ব্যথিত মর্মাহত। কারণ আজকে যখন 2021 সালে স্রোতের বিপক্ষে গিয়ে ভাঙড়ের মানুষ আজকে প্রমাণ করে দিয়েছে যে ভাঙড়ের মানুষ ভুল ছিল না। 2021 সালে ভাঙড়ের মানুষ ঠিক ডিসিশন নিয়েছিল। আজকে সারা রাজ্যের মানুষ আগুন কামড়াচ্ছে। আর কি বলছে, যদি 10টা নওশাদ সিদ্দিকীকে আমরা অ্যাসেম্বলি হাউসের মধ্যে পাঠাতাম তাহলে আমাদের আইন বিচার পেয়ে যেত। আমাদের পশ্চিম বাংলায় ওয়াকফ সম্পত্তি নিয়ে যে চিন্তিত সেটা নিয়ে হতো না। এসটিএসসি সার্টিফিকেট নিয়ে যে রকম চলছে এটাও করার সাহস দেখাতে পারতো না। ওবিসি আরবিসি বি লিস্ট নতুন যেটা তৈরি করেছে সংখ্যালঘুদেরকে ব্যাপকভাবে বঞ্চিত করছে, এই বঞ্চনার শিকার হতো না। বা যেখানে সেখানে মব লিঞ্চিং হচ্ছে, দুর্গাপুরে গরু নিয়ে যাচ্ছিল বৈধ কাগজপত্র থাকার পরেও তারপরে আক্রমণ নেমে আসছে, তাদের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছিল, এটা করারও সাহস দেখাতে পারতো না। বাজারা করেছে সহজেই তারা ছাড় পেত না। এখন সারা রাজ্যের মানুষ সেটা ভাবছে, তাই না? বলো, আমি যেখানেই যাচ্ছি সেখানেই থেকে মানুষ বলছে, বা বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, ভাইয়া আপনি ভাঙড়ের বিধায়ক নয়, আজকে রাজ্যের বিধায়ক হয়েছে। আপনাদের দোয়া আশীর্বাদ ভোটে আমি নির্বাচিত হয়ে গিয়েছি আইনসভার মধ্যে। এখন শুধুমাত্র আমি ভাঙড়ের বিধায়ক হয়ে থাকছি না, এখন রাজ্যের বিধায়ক আপনারাই আমাকে বানিয়ে দিয়েছে। তাহলে কি হচ্ছে, রাজ্যের যেখানে অন্যায় অনাচার সেখানেই আমাকে ছুটে যেতে হচ্ছে। কখনো দিনাজপুর, কখনো বীরভূম, কখনো পুরুলিয়া, কখনো এই দক্ষিণ 24 পরগনা প্রত্যন্ত গ্রাম, কখনো উত্তর 24 পরগনা মেদিনীপুর থেকে শুরু করে রাজ্যের যেখানে অন্যায় সংগঠিত হচ্ছে সেখান থেকেই ফোন আসছে, ভাইজান আপনাকে একবার আসতে হবে। আপনি না আসলে আমাদের এই সমস্যাটা সমাধান হবে না। দ্বিতীয় কথা, সেই রকম ভাবে সরকার লড়ে চড়ে বসছে না। আমি আপনাদের একটা কথা বলি, ভাঙড়ের বিধায়কের, ভাঙড়ের মানুষের পাওয়ারটা কতটুকু একটু বলি। আপনি কদিন আগে, বেশ 6 মাসের আগ থেকে শুরু করে 6-8 মাস ধরে কলকাতা, ওয়েস্ট বেঙ্গলের ঐতিহ্যশালী কলকাতার বুকে 3টে ক্লাব আছে, শতাব্দী প্রাচীন। তার মধ্যে 135 বছরের একটা প্রথম ক্লাব পরে হবে একটা ক্লাব হচ্ছে মহামারান স্পোর্টিং ক্লাব। ঠিক দেখুন ভাবে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, 3টে ক্লাব শুধু ওয়েস্ট বেঙ্গলের গর্ব নয়, দেশের গর্ব এটা। তো ওই মহামারান স্পোর্টিং ক্লাবের দুরবস্থা চলছে, ফিফা ব্যান লাগিয়ে দিয়েছে, কেউ দুটো কথা বলেনি, সব মুখে কুলু পেটেছিল। যখনই ভাঙড়ের বিধায়ক মহামারান স্পোর্টিং ক্লাবের কথা বলতে শুরু করলো, রাজ্য সরকার পর্যন্ত লড়ে চড়ে বসছে। পাওয়ার এটা একটু ভাঙড়ের বিধায়কের পাওয়ার, ভাঙড়ের মানুষের পাওয়ার। আজকে লড়ে চড়ে বসেছে, হয়তো ফিফার ব্যান কিভাবে উঠে সেটা নিয়ে আলোচনা করবে। তাহলে আমাদের আলোচনা করার সময় হয়নি। তাহলে মহামারান ক্লাবের ফ্যান ফলোয়ার্সরা ঘুরে ঘুরে দেখেছে যে কার কাছে গেলে ওই যে ওষুধটা দেবে রোজে কাজ হবে। কার কাছে ঘুরে এসেছে, 293টা এমএলএ কাছে যায়নি, একমাত্র আপনাদের এমএলএ কাছে এসেছে, যেখানে গেলে ইনি যে ওষুধটা দেবে সেই ওষুধের কাজ হবে। আমি যে সময় দিতে চেয়েছিলাম তো সেই সময় দিয়ে উঠতে পারিনি, আমি মর্মাহত ব্যথিত। কিন্তু সাথে সাথে আমি গর্বিত আপনাদের জন্য, আপনাদেরকে আমি স্যালুট জানাই। যখন তৃণমূল বিজেপি মিলে সারা রাজ্যের মানুষকে বোকা বানাতে শুরু করেছিল, কি বোকা বানাতে শুরু করেছিল, বিজেপি চলে আসবে, বিজেপিকে আটকাতে হবে, ভোটটা তৃণমূলকে দাও, এই গল্প শুনিয়েছিল না? তার বাইরে কি আপনারা কি বলছিলেন যে বিজেপি তৃণমূল আমরা বুঝি না, আমাদের কণ্ঠ হয়ে আইনসভার মধ্যে যেতে হবে। আমাদের দুরবস্থার কথা, বিধবা ভাতা পাচ্ছে না ঠিকঠাক, বার্ধক্য ভাতা পাচ্ছে না ঠিকঠাক, এই চামড়া নামটা কি গো লেদার কমপ্লেক্সে যে পানীয় জল যেটা বার হচ্ছে, যেটা বিষাক্ত পানি বার হচ্ছে, শোধন করে বার করছে না, খালে পড়ছে, এখানে ক্ষতিগ্রস্ত আমরা হচ্ছি। এখানকার কাঠের ব্রিজের দুরবস্থা, কংক্রিটের ব্রিজের দুরবস্থা, এখানে স্কুল চাই, কলেজ চাই,
তারপরে হিমঘর চাই, এই যে সমস্যা চলছে এর কথা আইনসভার মধ্যে পৌঁছাতে হবে। তাই আমরা সংযুক্ত মোর্চা তথা আইএসএফ রামচিহ্নকে ভোট দিয়ে পাঠাবো। আজকে আপনারা যে কাজটা করেছেন সারা রাজ্যের মানুষ আজকে আপনাদেরকে ফলো করছে। আমি আপনাদের বলে যেতে পারি, আমি একজন বিধায়ক হিসাবে এখানে এসে বলছি যে অ্যাটমসফিয়ার, যেই প্রভাব আমরা দেখছি, যদি সঠিকভাবে নির্বাচন করাতে পারে ইলেকশন কমিশন, সঠিকভাবে যদি মানুষ তার ভোট দিতে পারে, তাহলে সংযুক্ত মোর্চা তথা রামচিহ্ন আইনসভার মধ্যে একটা নয় ডবল ডিজিটে পৌঁছে যাবে। মানুষ মাকে পাঠাবে কোনো রকমের চিন্তা রাখতে পারবে না। মানুষ বুঝতে পারছে আমাদের বললে আর লোকের অভাব বলতে হবে। দলিত আদিবাসী আজকে মার খাচ্ছে, তার সার্টিফিকেট দলিত আদিবাসীকে দিয়ে দেওয়া হচ্ছে। আজকে মুসলিমদেরকে সংখ্যালঘু মুসলমান যারা ওবিসি সার্টিফিকেট পাওয়ার দরকার পাচ্ছে, কিন্তু তার যে ইমপ্লিমেন্ট হওয়ার দরকার ছিল সেটাকে তারা ধ্বংস করে দিয়েছে। স্বাধীনতার পর থেকে নানান চড়াই উৎরাই পার করে যতটুকু মুসলিম সম্প্রদায় তার শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে অর্জন করতে পেরেছিল, এই মমতা ব্যানার্জি সরকার নতুন লিস্টের নামে ৭৫ বছরের চড়াই উৎরাই যেটা হয়েছিল সেটাকে ধ্বংস করে দিল। যদি আমরা সজাগ হয়, এর বিরুদ্ধে না কথা বলি। তাই মানুষ চাইছে জনগণের জনপ্রতিনিধি আরো বাড়বে। আমি আশা করছি আগামী নির্বাচনে রামচিহ্ন বিধানসভার মধ্যে ডবল ডিজিটে পৌঁছাবে। আমি একজন এখানে বিধায়ক হিসাবে, এবং তোমরা বসো, পিছনে মায়ের আছে, একটু সরে আসেন না, ভলেন্টিয়ার কারা আছে একটু দেখো না, পিছন দিকে যাওয়ার অসুবিধা হচ্ছে তাদের। আমি একজন বিধায়ক হিসাবে এখানে উপস্থিত হয়েছি, এটা আমার জনসংযোগ। আমি এখানে যদি সভা করতাম লোকে লোকারণ্য হয়ে যেত, কিন্তু আমি সভা করার পক্ষপাতী না। কেন? আমি সভা করি, কিন্তু জনসংযোগ তাহলে কেন করছি? এই বুথে চলে আসছে, এই পাড়াতে আসছি কেন? এই পাড়ার একজন মাঠে কাজ করছে, পুকুরে মাছ হচ্ছে, মা আমার একজন কলতলায় বাসন আসছে, সে এসে তার বিধায়ককে তার সমস্যার কথা বলার সুযোগ পাবে। আমি যদি আমার অফিস মাঝে রাইটা আছে, সে অফিসে যদি প্রতি সপ্তাহে এসে বসি আর বলে দিই যে সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত আমি অফিসে আছি, যার যে দরকার আসবেন সমাধান হবে, সবাই পৌঁছাতে পারবে? এক নম্বর কথা পৌঁছাতে পারবে না, কারণ বয়স্করা মায়েরা সবাই পৌঁছাতে পারবে না। দ্বিতীয় কথা, ওখানে পৌঁছাতে গেলে গাড়ি ভাড়া লাগবে, বাইকের তেল লাগবে, সময় লাগবে। ওই জন্য আমি কি করি, বুথে বুথে পৌঁছে যাই। ভোট চাওয়ার সময় তোমরা বুথে বুথে পৌঁছে যাই না, কাকা জ্যাঠা মামা চাচা খালা মাসি পিসি ভোট দাও, আর ভোটটা নিয়ে গেলে অফিসে এসি রুমে বসে পা দাঁড়াবো, ওটা বন্ধ করার জন্যই আমরা রাজনীতির ময়দানে এসেছি। আমরা কি বলছি, সেই মানুষের ভোট নিয়ে আমি ভিআইপি হয়েছি, সেই মানুষের দাঁড়িয়ে হবে তার পড়া থেকে তার সমস্যাটা শুনে তার সমস্যার সমাধানের ব্যবস্থা করতে হবে। তার জন্য আমি বুথে বুথে পৌঁছে যাই, মহল্লায় মহল্লায় পৌঁছে যাই, জনসংযোগ নাম দিয়েছি। এবার এটাকে ফলো করে চলে গিয়ে ভালো কথা, এটাই তো আমরা চাইছি। গতানুগতিক সিস্টেমের পরিবর্তন করতে হবে। যার ভোট নিয়ে আপনি এমএলএ হয়েছে, যার ভোট নিয়ে আপনি মন্ত্রী হয়েছে, যার ভোট নিয়ে আপনি ভিআইপি তৈরি হয়েছে, তাদেরকে আপনাকে সম্মান দিতে হবে। বাবু কদিন আগে দেখছেন একটা প্রজেক্ট নিয়ে এসেছে পাড়ায় সমাধান, একটা প্রজেক্ট এসেছে নাকি, ওটা আর্ধেক রূপায়িত হয়ে যাবে। কতটুকু কাজ হবে বলতে পারছি না, কিন্তু দেখবেন অফিসাররা কোথায় এসেছে বলুন, পাড়ার মাথায় চলে এসছে তো, 3 মাথায় অফিসাররা চলে এসছে তো। আপনারা যদি সাত আমার দেয়, ভাঙড়ের সব রাজ্যের মানুষ যদি সাত আমার দেয়, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি 3 মাথার মোড়ে অফিসার সীমাবদ্ধ থাকবে না, আপনার দরজার সামনে অফিসার গুলো এসে দাঁড়িয়ে যাবে আগামী দিনে। শুধু তাই আপনাদের কি সাত দেওয়া, একটু সচেতন। আগে যেটা হতো কোথায়, বিডিও অফিসে, আর এখন বিডিও অফিসার কোথায় এসছে, 3 মাথার মোড়ে, 3 বুথের মাথায় এসছে, তাই তো। আর একটু আমার সাথে ওই বিডিও অফিসের স্যারেরা আপনার দরজার সামনে এসে বললো, বাবু কি হাতে কাজ বলে কোন পরিষেবাটা আপনারা চান? এখান থেকে ভিডিও যাওয়ার দরকার না, ভিডিওকে আপনার অফিসকে আপনার দৌড়ে হাজির করা, বলুন একটু। ভিডিও অফিসকে আপনার দরজার সামনে অফিস বানানো, তার জন্য কি তাহলে সজাগ সতর্ক থাকতে হবে। কাকে কান নিয়ে চলে গেছে বলে কানের দিকে না তাকিয়ে কানটা একবার দেখুন। বিজেপিকে রুখার জন্য বলছে তৃণমূলকে লাগবে। আপনারা আমাদের রাজ্যের মানুষ 2021 সালে বিশ্বাস করেছিল, তো আজকের দিনে বিশ্বাসটা আছে না ভেঙেছে? বিশ্বাসটা আছে তৃণমূলের প্রতি যে বিজেপি উঠবে? যত রকম অন্যায় কাজ বিজেপি করছে, আমরা অভিযোগ করছি, এফআইআরও হচ্ছে না। যদি চাপে পড়ে 2-4টে এফআইআর হচ্ছে, গ্রেফতার হচ্ছে। এই দুর্গাপুরে গরুওয়ালাগুলোকে মারলো যারা গরু বিক্রি নিয়ে আসছিল চাষবাসের জন্য, সব কাগজ থাকার পরে তারা জামিন পেয়ে গেল। যা অন্যায় করছে একটু চিৎকার কাছাকাছি করলে আবার হচ্ছে হয়তো, তারপরে কি করছে, জামিন দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন? তাহলে বিজেপিকে ধরে কে নিয়ে আসছে। আচ্ছা বাবু, আমার ভালোবাসার মানুষ তো আপনারা, আপনাদের এমএলএ তো, এখানে অনেক মানুষ আছে যদি বলি আমার জন্য জীবন দেবে, রাজি আছে। আমার জীবন চাইবে, দরকার নেই আপনাদের, একটু চোখ কান খুলে রাখবেন, ভোটটা কারো কথাই প্রভাবিত হয়ে দেবেন না, এটুকুই আমার অনুরোধ।
আচ্ছা যদি আমি বলি এখানে ধান চাষ করবো, কালকে কি এখানে ধান চাষ করা যাবে? বলুন একটু বলুন, যারা চাষি মানুষ আছে করা যাবে? করতে গেলে কি করতে হবে? ধান চাষের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে, তাই না? এই মাটিতে ধান হবে না, যে মাটি ফেলতে হবে, ধানের জন্য যে মাটি প্রয়োজন হয় সে আনতে হবে, নাঙল দিতে হবে, ট্রাক্টর দিতে হবে, বীজ লাগাতে হবে, তারপরে বড় হবে, তারপর ধান চাষ হবে। টাইম লাগবে তো। পশ্চিমবাংলায় বিজেপিকে এই চাষের জায়গা তৃণমূল করে দিয়েছে। মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে পশ্চিমবাংলায় যে রামবাবা বিজেপি, এটা তিনি দায়িত্ব নিয়ে করেছেন। আমরা এই করছি তো, একটা নোটোরিয়াস ক্রিমিনাল আছে না, আছে তো? নোটোরিয়াস ক্রিমিনাল বলে সব আমার দিদির বিরুদ্ধে বললে মানবো না, জেল খারাপো। আমি ওর দিদির কথাই বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা। পশ্চিমবাংলায় বিজেপির বারবন্তের জন্য সব থেকে বেশি যে মহিলা, ভদ্র মহিলা কি, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। কিছু করার থাকলে আমাকে করে দিতে বলবেন। পশ্চিমবাংলায় বিজেপির কাজ কে করেছে? বিজেপির কোন নেতা বিজেপির কাজ পশ্চিমবাংলায় করেনি। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় বিজেপির কাজ করার সুযোগ দিয়েছে। আচ্ছা আমার যারা বাপের বয়সী আছেন একটু বলুন তো, 2011 সালের আগে বিজেপি বলে কিছু জানতেন আপনারা? পশ্চিমবাংলা নিরিখে জানতেন? 2011 পরে বিজেপি হয়ে গেছে না? হয়ে করার সুযোগ কে দিচ্ছে? মমতা ব্যানার্জি সরকার। শুভেন্দু অধিকারী রাত দিন সাম্প্রদায়িক কথা বলছে, রাত দিন এমন কথা বলছে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই হয়ে যাবে, এমন কথা বলছে মানুষের মধ্যে বিভেদ হবে, ঐক্য বিনষ্ট হবে। শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা দরকার ছিল না? শুভেন্দু অধিকারী আক্রমণ করতে করতে কলকাতা পুলিশের সিপি স্যারের নামে গালাগালি দিয়ে দিল নোংরা ভাষায়। শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা দরকার ছিল না? রেখেছে কি? কেন রাখেনি জেলে? যদি শুভেন্দু অধিকারীকে ধরে রেখে যায়, জেলের মধ্যে রেখে দেয়, তাহলে সাম্প্রদায়িক কথাটা কে বলবে? হিন্দু মুসলমানের ভাগ কে করবে? মুসলমানদেরকে ভয় দেখা দেখে বলুন, ওই জন্য ওকে জেলের বাইরে রেখেছে। অর্জুন সিং যেমন ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য করলো, আমরা অভিযোগ করেছি, এফআইআর পর্যন্ত করেনি, জানেন? আমরা যে অভিযোগটা দায়ের করছি, এফআইআর পর্যন্ত করেনি। কার সুবিধা করছে? অর্জুন সিংকে বলতে জেলে রাখা দরকার ছিল। তো মমতা ব্যানার্জি দলের লোকেরা খাইয়েছে, শাসক দল খাইয়েছে, জেলে রেখেছে। কেন রাখেনি? অর্জুন সিংকে যদি জেলে রেখে দেয়, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ হয়ে যাবে, এই কথা তাহলে বলবেটা কি? আর হিন্দু মুসলমানের ভোটটা ভাগ করতে পারলে তৃণমূল বিজেপি বাংলায় শাসক আর বিরোধী দলে থাকতে পারবে না। খেলাটা কোথায় খেলতে বুঝতে পারছেন? আর আপনার পাড়ায় এসে কি গল্প শোনাচ্ছে? বিজেপিকে আটকাতে হবে। বিজেপিকে তো 2021 সালে পশ্চিমবঙ্গের মানুষ আটকেছে, বিজেপিকে তো ক্ষমতা আসতে দেয়নি। তাহলে এখন তারা ক্ষমতায় আছে। এই ক্যানিং পূর্ব থেকে ক্যানিং পশ্চিম, পুরুলিয়া থেকে শুরু করে আপনার দুর্গাপুর, যেভাবে সরকার মুসলমানদের অত্যাচার হচ্ছে, দলিত আদিবাসীদের নামে সার্টিফিকেট নিয়ে নিচ্ছে, এর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছে? বিজেপির বারবারন্ত সাম্প্রদায়িক কথা বলছে, বিজেপির বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন? এরপর যদি আজকের পর থেকে যদি কেউ এসে বলে বিজেপিকে আটকাতে হবে, তো বলুন আগে 5 বছরে কি ব্যবস্থা গ্রহণ করেছেন? কটা বিজেপি নেতাকে জেলের ভাত খাইয়েছেন? আগে তথ্য দেন, তারপরে বিজেপিকে আটকানোর গল্প শোনাবে। এবার আপনারা বলি বিজেপির বারবারন্ত কেন? আচ্ছা আমরা সবাই কিন্তু চাষবাস করি, মানুষগুলো অনেক আছে, ধান চাষ করতে গেলে প্রচুর পানির প্রয়োজন হতো। ধান চাষেরই কথা বলি, পানি খান কোথা থেকে নেন আপনারা? হয় এ থেকে নিয়ে হয়, সালাদা কান্ডালে আকাশে বৃষ্টির পানি, বৃষ্টির পানি তো হয় না, সব নিতে হয়। পানিটা কিভাবে আসে? নলে পাইপে আসে, পাইপে আসলে পানি হয়, জমিতে পড়ে, ওখান থেকে গাছ জন্মায়। আমি উদাহরণ দিচ্ছি, আমি কাউকে খারাপ বলছি না। যদি ঘাস থাকে তখনই কি হবে? গরু ছাগল আসবে নাকি? ঘাস না থাকলে গরু ছাগল এসে ঘুরবে? গরু ছাগল আসে ঘুরবে কিন্তু বলুন ভাই, ঘুরবে না। ঘাস থাকলে গরু ছাগল আসবে, আর ঘাস তখনই জন্মাবে নিয়মিত করে পানি থাকবে। পানিটাকে পাঠাচ্ছে তৃণমূল, আর এসে খাচ্ছে, ঘাস তৈরি হচ্ছে। তো তৃণমূলের পাইপলাইনটা যদি আমরা কেটে দিই, 2011 আগের মতো অবস্থা যদি হয়ে যায় তৃণমূলের, তাহলে পশ্চিমবাংলায় বিজেপি কি আছে বলে খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ বিজেপিকে হারাতে গেলে বিজেপির সাথে সাথে তৃণমূলকে হারাতে হবে, নাহলে শুধু বিজেপিকে হারালে, তৃণমূল থাকলে সেই মহলে শুভেন্দু অধিকারীদের মতো নেতা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির দ্বারাই বিজেপি চাষ করবে। তাই আমাদের দায়িত্ব নিতে হবে 2026 সাল আসছে, পশ্চিমবাংলা থেকে একদিকে সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে হারাতে হবে, অপরদিকে ওই সাম্প্রদায়িক শক্তিকে বাংলাতে যারা জায়গা দিচ্ছে ওই তৃণমূলকেও হারাতে হবে। প্রস্তুত আছেন তো নাকি ভাই? যারা প্রস্তুত আছেন হাত তুলুন তো। আপনারা প্রস্তুত আছেন তো নাকি? মায়েরা কি প্রস্তুত আছেন তো নাকি? দেশ থেকে তাড়িয়ে দেবে নাকি যে বিজেপি তাকে হারাতে হবে? তো কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করতে হবে। আমি আপনাদের বলি, ভয় পাওয়ার জায়গা নয়, ভয় দেখানো হচ্ছে আমাদেরকে। আপনার মনের ভয়টাই ওরা ভোট ব্যাংকে বার করছে। কটা বাজে? বক্তব্য কি বড় হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, কারো শুনতে অসহ্য লাগছে না তো? যদি অসহ্য লাগে এখন ছেড়ে দেবো।
ভয় পাওয়ার জায়গা নয়। এখন আবার নতুন ভোট ধরা কল এসেছে। নতুন ভোট ধরা কলটার নাম কি বলুন তো? জোরে বলুন, আর একটু জোরে বলুন। 2021-এ ভোট ধরা কল কি ছিল? সিএনআরসি। তখন আমি আপনাদের বলেছিলাম অমিত শাহ কেন ওদের পার্টির 14 পুরুষের ক্ষমতা নয় কোন এক ভারতীয়কে দেশ থেকে তাড়াবার। ভরসা করুন আমাদের প্রতি। বাংলার মানুষ ভরসা করেছিল। এনআরসি সিএএ ভোট ধরা করে করেনি, আমাকে ভোট দিয়েছিল। আজ 4 বছরে বাংলার একটা মানুষ বলুন এই বিজেপি এনআরসি সিএএ করে দেশ থেকে তাড়িয়েছে, বাংলার একটা মানুষ আছে তাকে বলুন, আছে কেউ? আর আমি কি বলেছিলাম? আপনাদের বিধায়ক আমি বুঝে নেব। আর আপনাদের বলি যে দেশ থেকে তাড়াতে পারেনি, কারণটাই হচ্ছে আপনাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে অমিত শাহ মোদীজির বিরুদ্ধে তথা ভারত সরকারের নিয়ে আসা আইনের বিরুদ্ধে মামলা করেছে বলে এতক্ষণ আপনারা মাথা তুলে চলতে পারছেন। তাই আজকে সমস্যাটা কি? এসআইআর। আচ্ছা, আপনার এসআইআর নিয়ে কারা শুনতে প্রস্তুত? হাত তুলুন। এসআইআর মায়েরা কি এসআইআর ভয় পাচ্ছে নাকি? হ্যাঁ মা, এসআইআর নিয়ে শুনতে চান আপনারা? আপনারা শুনতে চান এসআইআর কি জিনিস? এসআইআর হচ্ছে একটা ভোট ধরা কল। একটা কি জিনিস এটা? ইঁদুর ধরা কল দেখেছেন তো? কেমন থাকে ইঁদুর ধরা কলে? ভেতরে কিছু খাবার দিয়ে থাকে, ইঁদুর ঢুকবে, ধরা পড়বে। এইটা হচ্ছে ভোট ধরা কল। আমি আপনাদের বলবো এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। প্রথমে এটা মাথায় রাখুন, আতঙ্কিত হবেন না। গত কালকে সন্ধ্যার দিকে বড় দরবার, পূর্বশী বড় দরবার তো আপনারা জানেন, একটা ছোট দরবার একটা বড় দরবার। তো ওই বড় দরবারে আমি দাঁড়িয়ে আছি। আমাদেরই পাড়ার একজন গরিব মানুষ, এর বাড়ির কাজ করে, সংসার চলে। আমার হাত ধরে বলতো, ভাই কি হয়েছে গো ফুপু? ফুপু বলি, ও ভাই কি হয়েছে ফুপু বলো না। এই নাকি কাগজপত্র হ্যান ত্যান কি হবে না হবে, কি করবো বলো তো? আজ নাকে তেল দিয়ে ঘুমাও। আল্লাহ ফুপু বয়স 2002 সাল ভোটার লিস্টে তোমার নাম আছে, কেউ খুঁজেছে? বলে হ্যাঁ ওইগুলো আছে। আমি তাহলে আমার চাপ কাটছো কেন? আর না থাকলেও তোমার যা ডকুমেন্টস আছে তুমি চিন্তায় নাকে তেল দিয়ে ঘুমাও। এটা আতঙ্কিত করা হচ্ছে। এই আতঙ্কিত হতে আমি বারণ করছি আপনাদের। আমি একটা উদাহরণের জন্য বলি। এই ভোজের মাঠ, এই জায়গাটা আমি পাড়া নাম কি? ভোজের মাঠে এখন আমাদের এখানে পালোয়ান লোক আছে, আমরা জানি। ভোজের মাঠে পালোয়ান লোক আছে, কোথায় গেল সব? আছে পালোয়ান লোক, আমি জানি। এবার বলুন পালোয়ানদেরকেই দিয়ে বলি, ভোজের মাঠে খবর পাওয়া যাচ্ছে বাঘ এসেছে এইখানটায়। সব ছুটে তো প্রথমে কি করছে? বাঘ এসেছে, তৃণমূল বলছে পালা, বাঘে খেয়ে দেবে। ছুটছি সবাই, ঘরে ঢুকে পড়েছি। তৃণমূলের কাজ কি হবে? বাঘটাকে ধরে খাঁচাই ভরা। তৃণমূলের কথা যদি আপনারা ভরসা করেন, প্রথম কাজ কি হবে? বাঘটাকে ধরে খাঁচাই ভরা। বাঘ এসেছে পুরো পালা বলে আপনাদের ঘরে ঢুকিয়ে দিয়েছে। বিজেপি বাঘটাকে আনছে, মমতা ব্যানার্জি ডেকে নিয়ে আসছে। এটা মাথায় রাখবে। এই এসআইআর যেটা বলছে, এ একই ভাবে রাজ্য সরকার এর সাথে যুক্ত। যতই চিৎকার করুক না কেন, এই মিডিয়ায় ভিডিও হচ্ছে, এর মধ্যে একটা ভিডিও আবার মমতা ব্যানার্জির কাছে পৌঁছাবে। নটোরিয়াস ক্রিমিনালের কাছে যাবে কি বলতে পারবো না, কিন্তু মমতা ব্যানার্জির কাছে যাবে। আমি এরকম ভালো করে জানি। কার দিকে যাবে বলতে পারছি না, কিন্তু যাবে। ঠিক আছে, আমি যদি ভুল বলি আমাকে ছেড়ে দেবে। না ভুল করে 20টা মামলা খেয়েছি আমি। যদি ভুল করি কি করবে? ওটা দেবে, বুঝতে পারছো? আর আমি আজ পর্যন্ত ভুল কথা বলিনি। একটা ডেট শুধু ভুল বলেছিলাম, 4 তারিখের জায়গায় 2 তারিখ বলেছিলাম। সেটাও আমি না প্রকাশ্যে আমি আমার ভুলটা শুধরে নিয়েছি। আমি এই ধরনের রাজনীতি করি, মিথ্যার আশ্রয় নিয়ে আমি রাজনীতি করবো না। সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি, মিথ্যার আশ্রয়ের প্রয়োজন নাই। আজকে মানুষ বুঝতে পারছে না, কালকে বুঝবে। কিন্তু মিথ্যা বলে মানুষকে গোমরাহ করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না, যেটা তৃণমূলের অবস্থা হয়েছে। মিথ্যা বলে মানুষকে গোমরাহ করে 2021 সালে নির্বাচনী বৈতরণী পার করেছিল যে বিজেপিকে আটকাবার গল্প শুনিয়ে। আর আজকে বাচ্চা বাচ্চা বড় বড় গ্রামে গ্রামে পাড়ায় মহল্লাতে খোঁজ নিয়ে দেখুন বিজেপি তৃণমূল কি আলাদা? বলবে না, বিজেপি তৃণমূল একটি গ্রিনতে 2টি ফুল। পশ্চিমবাংলায় এসআইআর করতে দেবো না বলে তৃণমূল প্রচুর লাফালাফি করছিল তো, করছিল ভাই, এসআইআর হতে দেবো না। তখন আমি বলেছিলাম এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না, আর এসআইআর সামনের মাস থেকে শুরু হবে। অফিসিয়াল কাজ ওরা অনেকটা এগিয়ে নিয়েছে, কাজ অলরেডি চলছে। আর আজকেও বলছি আমি, এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে সমস্যার সমাধান হয় না। এসআইআর যে সমস্যা তৈরি করতে চাইছে, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার সমাধান করব। আপনারা জানেন সাপে কামড়ে মারা গেলে, সাপে কামড়ালে 90 মিনিট থেকে 100 মিনিটের মধ্যে এবিএস তাকে অ্যান্টিভেনাম বলা হয়। যদি কারো গায়ে প্রয়োগ করা হয়, সে বেঁচে যেতে পারে।
ওকে এটা তুলে দাও, চলে যাবে। 90 মিনিট থেকে 100 মিনিটের মধ্যে অ্যান্টিভেনম শরীরে প্রয়োগ করলে সে লোকটি বেঁচে যেতে পারে। কিন্তু অনেক ঘটনা দেখবেন চাষিবাসী মানুষ সাপে কামড়ানোর সাথে সাথে মানুষ মারা গেছে, খবর আছে তো? ওটা কি সাপের বিষে মারা গেছে? মেডিকেল সায়েন্স বলছে ওটা সাপের বিষে মারা যায়নি, ও আতঙ্কিত হয়ে ওর হার্ট অ্যাটাক করেছে, ওর হার্ট ফেল করেছে। আতঙ্কিত হয়ে সাপকে বলে যাবো, হার্ট ফেল করেছে। যদি সাপে কামড়ানোর মধ্যে 100 মিনিটের মধ্যে অ্যান্টিভেনম দেওয়া যায় শরীরে, মেডিকেল সায়েন্স বলছে ওই লোকটি বেঁচে যেতে পারে। তাহলে সাথে সাথে কিভাবে মরছে? হার্ট ফেল করার জন্য, আতঙ্কিত হওয়ার জন্য। আমার বক্তব্য এখানে, আতঙ্কিত হবেন না, তাহলে হার্ট ফেল করবে আপনার। পাড়ায় ঘর ঘুরেছে, পাড়ার বাক্যে ভোজের মাঠে পালমান দিয়ে খাতাই আমরা করবো। বুঝতে পারছেন না কি বলছি? এসআইআর হবে, হবে এসআইআর। আপনার নানির বাড়ি, আমি কবর দেখালে অনেকের রাগ হয়, কবর দেখানো ছেড়ে দিয়েছে। এবার আপনারা যারা উপস্থিত আছেন, বাপেরা আর মায়েরা বলুন, বয়স্করা ইয়ং ভাইদেরকে বলতে লাগবে না, কি বলতো? ও বলছে যা হবে ভাইজান দেখা দেবে, বয়স্করা ভাইজান দেখা দেবে, মায়েরা ভাইজান দেখা দেবে, কিন্তু ভয়টা কাটিয়ে দিচ্ছি। বয়স্ক আর মায়েরা যারা আছেন বলুন, আপনাদের নানির বাড়ি কি পাকিস্তানে? বলুন, হ্যাঁ না বলবেন তো? জোরে বলতে ভয় লাগছে নাকি? আপনি বাংলাদেশে ঘুষপেটিয়ে নাকি? শুভেন্দু অধিকারীর বিজেপি নেতারা আপনাদেরকে বাংলাদেশি রোহিঙ্গা বলে দাঁড়িয়ে রেখেছেন, আপনি চুপ অবস্থানে ওদের সামনে চোখে চোখে কথা বলতে আগামী দিনে। আপনি কি বাংলাদেশ থেকে এসেছেন, পাকিস্তান থেকে এসেছেন, আফগানিস্তান থেকে এসেছেন, মায়ানমার থেকে এসেছেন? যারা আমাদেরকে ঘুষ দেখতে চাইছে, যারা আমাদেরকে ঘুষ পাঠিয়ে রোহিঙ্গা বলে দেখে দিতে চাইছে, তাদের মালিকা থেকে খোঁজ নিয়ে সব খানাদার পার করে এসেছে, আমাদেরকে তারা আবার গল্প শোনাচ্ছে। তাহলে আমরা ভয় পাবো কেন? আমাদের ভয় দেখানো হচ্ছে। তাই আপনাদের নানার বাড়ি কোথায় বলুন? ইন্ডিয়াতে তো, পশ্চিমবঙ্গায় তো। আর নানির বাড়ি এখানে, শিকড় আর পিকটিকুল দুটোই, শিকড় আমার এখানে। আমি ভয় পাবো কেন? আমাকে ভয় দেখানো হচ্ছে এই ভোট ধরা কল দেখিয়ে, এই এসআইআর নামে ভোট ধরা কল দেখিয়ে আপনাকে আমাকে ভয় দেখাচ্ছে যে তুই আমার কাছে থাক, তোর ভোট থাকবে না, ওর বাপের ভোট। হ্যাঁ, কেটে একটা দেখুন না, যে অফিসার কাটতে আসবে তার বিরুদ্ধে আইনি লড়াই চলবে, মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই চলবে, ছেড়ে কথা হবে না কোনো বৈধ ভোটারকে যদি থাকে। আপনাদেরকে আরো আমি খুলে ব্যাখ্যা করছি। মমতা ব্যানার্জি সরকারের লোকজন কি বলছে? এসআইআর হতে দেবো না, আমরা বলছি হারবো, আমাদেরকে বাঁচাবে। আমি আপনাদের একটা কথা বলি, এই সাপ হয়ে কামড়াই বোঝা হয়ে ঝাড়ে, যখন ধরতে পারবে তখন একই সকাল রাতের চেয়ে অন্ধকার। আপনারা ধরতে পারছেন, বাবা সরে আসো না, কেন ধরতে পারছে না? এইদিক থেকে সরে আসো, একই সকাল রাতের চেয়ে অন্ধকার করবে। মমতা ব্যানার্জি দলের লোকেরা বলছে এসআইআর করতে দেবো না, আর মমতা ব্যানার্জি 80,600 কত 80,600 বুথ ভিত্তিক অফিসার দিয়ে দিয়েছে তাড়াতাড়ি এসআইআর করার জন্য। কি হবে বা যাবে কোথায়? বলছি এসআইআর করতে দেবে না, ভাবছি আমার দাদা খুব ভালো, এবার যাবেন কোথায় বলুন? ওদেরই সরকার 80,600 কত 80,600 বুথ ভিত্তিক এসআইআর করার জন্য অফিসার দিয়েছে, আর এদের সুপারভাইজ করার জন্য সুপারভাইজার হিসাবে 8,060 জন, মানে কত হচ্ছে? প্রায় 90,000 অফিসার মমতা ব্যানার্জি অলরেডি দিয়ে দিয়েছে এসআইআর করার জন্য। এবার কোথায় যাবেন? বাপ তো ঢুকে গেছে পাড়াতে, বাপ পাড়াতে ঢুকে গেছে, আপনার পাড়ার জন্য এসআইআর করার জন্য অলরেডি অফিসার এসে গেছে। যাবেন কোথায়? ঘরে ঢুকে দরজা দিয়ে দেবেন, সমাধান হয়ে যাবে, বাপ চলে যাবে। বাপকে তো ডেকে নিয়ে আসা হয়েছে আপনাকে আতঙ্কিত করার জন্য, বাপকে ধরে নিয়ে আসা হয়েছে আপনাকে খাওয়ানোর জন্য। তাহলে আপনি যদি ঘরে ঢুকে বসে থাকেন, তাহলে আপনি ঘর থেকে বার হতে পারবেন না। সংসার ধর্ম আছে, নামাজ কালাম আছে, পুজো অর্চনা আছে, কাজ কাম করে ঘরে ঢুকে দরজাতে বসে থাকলে খাবেন কি বাপ? ঘরেই তো মরে যাবেন। তাহলে বাজি আসতে হবে, ঘরে বসে থাকলে হবে না। পালোয়ান গুলো আসুন, এই ভোটের মাঠে পালোয়ানরা বেরিয়ে আসুন। আসুন, যে অফিসার এসআইআর করতে আসছে তার নাম, ফোন নাম্বার, কোন দপ্তর থেকে আসছে তার ছবি একটা নিয়ে রাখুন, ভদ্রতা বজায় রেখে। কোন রকম খারাপ ভাষা বলবেন না, কোন অফিসারের সাথে কেউ খারাপ আচরণ করবেন না। কাজ কি হবে? বাবু আপনি এসআইআর করতে এসেছেন, আপনি কোন দপ্তরে চাকরি করেন? আপনার আইডি কার্ডের দেন, কেউ পাড়া 2-4 জন মুরব্বীরা ছবিটা তুলে রাখুন, ওনার ছবিটা তুলে রাখুন, ওনার একটা ভিডিও করে রাখুন। কেন বলুন তো? কেন ওই দাদা এসে এসআইআর করে চলে গেল, আর আমার পাড়ার রাম চাচা, এই রহিম চাচা, রাম কাকার নাম যদি বাদ দিয়ে চলে যায়, আইনের মাধ্যমে বুঝে নেবো তো, ওর ডিটেলস তো আমাদের কাছে আছে। আমাদের পাড়ার ফতেমা মা, সরস্বতী মায়ের যদি নাম কেটে যায়, আমরা ছেড়ে দেবো? তাহলে যে অফিসার এসেছিল তার বিরুদ্ধে কি হবে? আইনি লড়াই হবে, মাঠে ময়দানে গণতান্ত্রিক পক্ষে তার বিরুদ্ধে লড়াই চলবে। এবার আপনি আতঙ্কিত হয়ে ঘরের মধ্যে ঢুকে বসে আছেন, বাঘটার আবার নাম করে আপনার যদি খাইয়ে দেয় আপনি ধরতে পারবেন?
আপনি যদি নিজে বার হন ভাগ্যে খাঁচাই ভরতে হবে, এরা ভাগ্যে খাঁচাই করবে না। যদি ভাগ্যে সত্যিকারের খাঁচাই ভরার চেষ্টা করতো তাহলে 80,600 অফিসার দিত। বলুন, বলো যে ভাগ্যে পাহারা দেওয়ার জন্য কেউ না ডিস্টার্ব করে, তাহলে কি হচ্ছে? 80,600 লোককে রিক্রুট করেছে, এই সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে যাচ্ছে। আমি আপনাদের বলবো, চিন্তিত হবেন না, আতঙ্কিত হবেন না, এটার সাথে আমাদেরকে লড়ে নিতে হবে। একটা উদাহরণ নয়, বাস্তব কথা বলছি। এখানে যারা উপস্থিত আছেন, যার প্রত্যেকের বাপেরা 2002 সালের ভোটার, 2002 সালের ভোটার লিস্টে তাদের নাম আছে, ওটা তুললেই ছেলে জেনারেশন ক্লিয়ার হয়ে গেল। তারপরে বলছি, যেহেতু এখন ওয়েস্ট বেঙ্গলের জন্য পুরোপুরি নোটিফিকেশন দেয়নি, কিভাবে কোন কোন কাগজ হ্যান্ডসান ডিক্লিয়ার অফিসিয়ালি হয়নি, ওই জন্য আমি সবটা বলতে পারি না। আমি আইনসভার একজন সদস্য, আমারও কিছু বাধ্যবাধকতা থাকে। যখন ওয়েস্ট বেঙ্গলে এখন অফিসাররা কাজ করছে, এই মানে বুথে নেবে কাজ শুরু হবে, ডোর টু ডোর, সেই সময় আমরাও ভিডিও করে আপনাদেরকে ছাড়বো, আমরা আপনাদের জন্য এক্সপার্ট দেবো, আমরাও ফোন নাম্বার ছেড়ে দেবো আপনাদের কাছে। কার কোনো রকম কোয়ারিজ থাকলে, কোনো জানকারি থাকলে, এই পেপারটা নাই কোথা থেকে জোগাড় করতে হবে, 2002 এর ভোটার লিস্টটা কিভাবে অনলাইন থেকে পাবো, সমস্ত ভিডিও আকারে আমরাও আপনাদের কাছে পৌঁছে দেবো। মাথায় থাকবে তো, তাহলে আতঙ্কিত হওয়ার জায়গা নাই। আর সর্বশেষ কথা বলি, আপনাদের ভাই, ছোট ভাই বিধায়ককে আপনারা ভরসা করেন তো? এই ভরসা করেন তো নাকি? এই বিধায়ক আপনাদেরকে ডুবিয়ে দিয়ে পালাবে মনে হয়? স্রোতের বিপক্ষে বিধায়ক চলছে, আপনাদের সাথ দেওয়ার জন্য, আপনাদের কথা বলার জন্য, সে বাঁকুড়া, মেদিনীপুর, পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে অসহায় মানুষের কথা বলার জন্যই আজকে আমার নামে 20টা মামলা। আমি যদি শাসক দলের ঝান্ডাটা ধরে নিতাম, এখন আমি মন্ত্রী পেয়ে ঘুরতাম, দুটো মন্ত্রী, একাধিক মন্ত্রী পেয়ে যেতাম। কিন্তু আমি ওগুলো সব ঢুকলে দিয়েছি। একদিকে মন্ত্রী, টাকা, ভয়, আর উল্টো দিকে আপনাদের ভালোবাসা, আস্থা। আমি কিন্তু আপনাদের ভালোবাসা, আস্থার কাছে এইভাবে বারবার পরাজিত হতে চাই, ওদের সাথে আমি যেতে চাই না, আপনাদের কাছে পরাজিত হতে চাই। তো এই ভরসাটা করেন তো আপনাদের বিধায়ক আছে? আমার কাজ, আমার দায়িত্বের মধ্যে পড়ে তো নাকি? এখন আমি জোর গলায় বলেছি, কি ওপারে রাজ্জাক খান খুন করেছিল তো, কারা খুন করেছে ধরা পড়েছে তো, কাল লোক খুন করেছে ধরা পড়েছিল, সঠিক বিচার হলে আরো মানুষ ধরা পড়বে। আমি কি বলেছিলাম, যদি চাই ওর পরিবার, আমি আইনি পরিষেবা দেবো। আমাদের চরম রাজনৈতিক বিরোধী, আমি একবার গিয়েছিলাম ওখানে, গোবর পানিতে ধুয়েছিল ওই দাঁড়িয়ে থেকে, যদিও গোবর এই কালচারটা আরএসএস এর বিজেপি। দেখেন না, এই গোবর, গোমূত্র, গোমাংস, গরুর দুধে সোনা, এটা কে নিয়ে করে? বিজেপি আরএসএস। এটা তৃণমূলের মধ্যে আসছে কি করে? সম্পর্কদের আছে, যাকে বিষয় আছে। তারপর আমি কি বলেছি, রাজ্জাক ভাইয়ের পরিবার যদি চায়, আমি রাজ্জাক ভাইয়ের জন্য আইনি লড়াই করবো, ওর পরিবারকে নাই দেবো। যদি একটা তৃণমূলের নেতার জন্য একজন ভাঙড়ের বিধায়ক আইনি লড়াই দিতে পারে, তাহলে ভাঙড়ের সাধারণ ভোটারদের জন্য আইনি লড়াই দেবো না আমি? দেবো না। সুতরাং বলছি, আতঙ্কিত হবেন না। আপনার বিধায়ক, আপনাদের ছোট ভাই, আপনাদের আব্বাস ভাইজানের ছোট ভাই আপনাদের সাথে আছে। ঠিক যেভাবে চ্যালেঞ্জ করেছিলাম 2021 সালের নির্বাচনের আগে, যে আপনাদের হয়ে আমি লড়াই করবো। অমিত শাহ দলের 14 পুরুষের ক্ষমতা নেই কোনো ভারতীয়কে দেশ থেকে তাড়াবার, এবং সাথে আমাদের মানুষকে বলেছিলাম, আপনাদেরকে কারো তাড়াবার ক্ষমতা নেই, আমি আপনাদের হয়ে লড়াই করে দেবো। তাড়াবার সাহস দেখাতে পারেনি। ঠিক আজকে এখানে আপনাদের বলে যাচ্ছি, আপনাদের কোন ভোটারকে যদি অবৈধ ভোটার ঘোষণা করে, তার বিরুদ্ধে আইনত লড়াই আপনাদের বিধায়ক করবে, এবং মাঠে ময়দানে লড়াই তাদের বিরুদ্ধে আপনাদের বিধায়ক আমি করবো। আপনারা নিশ্চিত থাকবেন। শুধু ডকুমেন্টের যেগুলো চালাতে ঠিক করে নেবেন। কেমন ভুল আছে ডকুমেন্টসে? মোল্লা মোহাম্মদ আব্দুল করিম আছে ভোটার কার্ডে, আধার কার্ডে আব্দুল করিম মোল্লা মোহাম্মদ। বুঝতে পারছেন কি বলছি? যত রকম ডকুমেন্টস তত রকম বানান, এইগুলো একটু বাবু ঠিক করে নেবেন, এইগুলো ঠিক করে রাখবেন। তবে আতঙ্কিত হয়ে ঠিক করার কথা, এই ঠিক করতে হবে, নাহলে আমি এড়িয়ে যাবো। অত টেনশন নেবেন না। কি বললাম? দেশের প্রধানমন্ত্রীর কাগজ ঠিকঠাক নাই, সে গল্প শোনাচ্ছে। আমাদের এই জনগণের ভোট নিয়ে প্রধানমন্ত্রী তুমি হচ্ছ, তুমি আর কাগজ ঠিক নেই, তুমি আমার কাগজ দেখতে এসছো। আতঙ্কিত হবেন না, আমি আবারও বলছি। মাথায় থাকবে তো নাকি ভাই? এটা ভোট ধরা কল, তাই সময় এসেছে ওইকে বদলাতে হবে, চোখ কান খুলে রাখতে হবে। সাম্প্রদায়িক বিজেপি আর দুর্নীতিগ্রস্ত চোরেদের দল তৃণমূল, একটা ডাকাতদের দল, একটা কেন্দ্রের সরকার যেটা চলছে ডাকাতদের দল। পুঁজিপতিদের মাধ্যমে গল্প শুনিয়েছিল, ক্ষমতায় আসে 15 লক্ষ করে টাকা দেবো, বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে কারো অ্যাকাউন্টে 15 পয়সা এসেছে। আসা তো দূরের কথা, কালো টাকা আলো বিদেশে চলে গেছে, এটা ডাকাতদের দল। আর এটা চোরেদের দল, বিধবা ভাতা থেকে ভাতা। আমি অনেক আগে বলেছিলাম, বাপ বেঁচে আছে,
মাকে বিধবা দেখিয়ে বিধবা ভাতা তুলে খায়, অনেক আগে বলেছিলাম। আর প্রমাণ আপনার এলাকায় করলেও পাওয়া যাবে, কিন্তু পাবলিক এসেছে নদিয়া জেলাতে, নদিয়াতে সম্ভবত স্বামী বেঁচে আছে, বিধবা ভাতা তুলে খাচ্ছে, বলছেন এই বিধবা ভাতা হচ্ছে। বুঝতে পারছেন? এই দলের হাত থেকে বাংলার মানুষকে বাঁচাতে হবে। বাংলার মানুষকে বাঁচাতে গেলে 2026-এ যে নির্বাচনটা আসছে, বিজেপি তৃণমূলের কথাটা কি হবে শোনা যাবে না। নির্বাচন আসছে, কানে পুরো ঢুকিয়ে নেন, চোখ বন্ধ করে নেন, টিভির সামনে বসবেন না, খবরের সামনে বসবেন না, অনুরোধ করছি। এই আপনার মাইন্ডকে চেঞ্জ করছে। শুধু বিজেপি এখন কোথায় আছে জানে? আর বিজেপি তৃণমূলের লড়াইটা কোথায় জানে? ইন্টারনেটে, সোশ্যাল সাইটে বিজেপি তৃণমূলের লড়াই, সোশ্যাল সাইটে বিজেপি আছে। বাস্তবের মাটিতে বিজেপি তৃণমূলের কোনো লড়াই নাই, কোনো লড়াই নাই। আর বাস্তবের মাটিতে বিজেপি বলে কিছু নয়। যদি আজকে কালকে নির্বাচন হয়, বিজেপি 20 থেকে 30টাও সিট পাবে না, কিন্তু মিডিয়াতে এমন ফুলিয়ে পাম দিয়ে ফুলিয়ে রেখেছে যাতে তৃণমূলের সুবিধা হয়। বুঝতে পারছেন? আর এরা কি বিজেপির বিরুদ্ধে লড়াই করবে? আচ্ছা, ভাঙড়ে সংযুক্ত মোর্চার সারা রাজ্যে কটা বিধায়ক ভাই? একটা তো। ভাঙচিলের বিধায়ক কটা? একটা। আর পদ্মফুলের বিধায়ক অফিসিয়ালি 77টা, 70 থেকে 77টা। কোন জায়গায় অবজারভার দিয়েছে বলে? তাহলে ভাঙড়ের দিকে বলে কেন? এক বিধায়ক ও 70 থেকে 77 বেশি কাজ করছে, এক বিধায়ক 293টাকে হিলিয়ে দিচ্ছে। আপনাদের জন্য তো, ওর জন্য ওরা ভয় পাচ্ছে, সেই জন্য অবজারভার দিয়ে হাত খাওয়া। বিজেপির বিরুদ্ধে লড়াই করবে না। শুভেন্দু অধিকারীকে জেলের মধ্যে রাখুন, এ কথা বলবে না, বলার এদের সাহস না, এখানে গলা পর্যন্ত হয়ে গেছে। এরা দুর্নীতি করে গলা অবধি পৌঁছেছে। শুভেন্দু অধিকারীকে যদি চমকাই ধমকাই জেলের মধ্যে রাখে বললে, শুভেন্দু অধিকারী যদি একটু যতটা ম্যানেজ করে রেখেছে, জেলের ভাত খাওয়াচ্ছে না, তাহলে পরের দিন হাত তুলে নেবে, জেলের ভাত খাবে। আমার সন্দেহ হয় নটোরিয়াস ক্রিমিনাল শুভেন্দু বাবুকে টেস্ট টাইম হতে কথা বলে, যেভাবে ইডি সিবিআই ডাকলো, এখন টাকা বন্ধ হয়ে গেছে গেল ভাই, সবই কি এদিকে না? সত্য একদিন প্রকাশ পাবে, সত্য একদিন প্রকাশ পাবে, এক সময় কথা হবে। আমি শেষ 2 মিনিট 3 মিনিট আপনাদের কাছে নেবো। আমি আপনাদের বিধায়ক, আমার কাজটা জানা দরকার তো আপনাদের, বলেছি আজকে বলছি, আপনাদের সমস্যার কথা আইন সবাই তুলে ধরা, মন্ত্রীকে জানানো, মন্ত্রীর কাজ হবে সমস্যাটা সমাধান করা, প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি? আইন সভায় যে বিলগুলো আসে, জনগণের বিপক্ষে গেলে বা অ্যামেন্ডমেন্ট আসে, জনগণের বিপক্ষে গেলে তার বিরোধিতা করা, জনগণের পক্ষে আসে আলে ভালো করে কিভাবে হবে সেটার পক্ষে আমি সে কাজ করে যাচ্ছি। বিধানসভা টিভি নেই সমস্যা এখানে, বিধানসভা টিভি থাকলে ভাঙড়ের বিধায়ক শুধু ভালো নয়, সারা রাজ্যের মানুষের জন্য কি কথা বলছে আপনারা জানতে পারতেন। বিধানসভা টিভি নাই, আওয়াজ তুলতে হবে, বিধানসভা টিভি হওয়া দরকার, যে আমার বিধায়ক কি করছে আমি জানবো। যাওয়া দরকার নেই আপনাদের, দরকার নেই আপনাদের, দরকার তো আমার বিধায়ক ভোটে বানালাম, মাস গেলে 1,21,000 টাকা পাচ্ছে, কেন তাকে দেওয়া হচ্ছে? ঠিক হচ্ছে, টাকা দরকার নেই, বিধানসভা টিভি হওয়া দরকার। যদি 1,21,000 মধ্যে আমি 21 পয়সা নিজের জন্য রাখি না, এটা আপনাদের চাইয়ে দিই, সবটাই মানুষের সাথে আমি খরচ করে দিই। আমার যা প্রয়োজন হয়, আমার আব্বা আছে, আব্বাজি আছে, বড় ভাইজান আছে, সবটাই আমাকে পূরণ করে দেয়। সুতরাং আমি এই 1,21,000 যে সম্মানী ভাতা 1 পয়সা অঙ্কে নিই না। বিধায়কের কাজ কি? তার নির্বাচনী ক্ষেত্রে বছরে আগে ছিল 60 লাখ, এখন 70 লাখ করেছে। এই 70 লাখটা 2023-24 অর্থবর্ষ থেকে ছেড়েছে। এই 70 লাখ টাকার অনুদানমূলক কাজ করা। বিধায়ক একটা পয়সা হাতে পাবে না। বিধায়ক কি করবে? প্রস্তাব দেবে ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের কাছে, ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার সেটাকে করে কাজটা করিয়ে দেবে, যে এজেন্সির মাধ্যমে হবে। তা আমি আপনাদের বিধায়ক, আমার বছরে 60 লাখ বলুন 70 লাখ বলুন, এই কাজটা প্রস্তাব দিয়েছি কি দিইনি? প্রথম প্রশ্ন হবে। তেমন বিধায়ক প্রস্তাব দিয়েছে কি দেয়নি, করেছে কি করেনি দ্বিতীয় প্রশ্ন। প্রথম প্রশ্ন প্রস্তাব দিয়েছে কি দিইনি, সব কাগজ আমার কাছে আছে। দ্বিতীয় কথা, করেছে কি করেনি। এদের অভ্যাস সাপড়ে কামড়ানো বোঝায় যারা, এরাই আমার 2 বছর টাইম নষ্ট করেছে, 2 বছর টাইম নষ্ট করেছে। আমি পঞ্চায়েত সমিতির মাধ্যমে কাজ করানোর চেষ্টা করেছিলাম, এদেরকে কাজ দিয়েছিলাম, এরা করেনি, ডিলে করেছে। অল্প কিছু কাজ করেছে, দেখে চক্ষু চড়ক গাছ, কাজের কোয়ালিটি খারাপ, কাজের কোয়ালিটি খারাপ, ওই জন্য তুলে নিয়ে অন্য সংস্থাকে আমি দিয়েছি। এবার এরা কি বলে বেড়াচ্ছে, বিধায়ক 4 বছর হয়ে গেলে কি করেছে দেখা। আর আমি আপনাদের বলে যাচ্ছি, আমি প্রথম থেকে বলেছি, আজকেও বলছি, আমার 5 বছর শেষ হওয়ার সাথে সাথে বা 5 বছর শেষ হওয়ার পূর্বেই আমি বিধায়ক ল্যাডের মানে ফান্ডের যে টাকাগুলো আছে, কোথায় কিভাবে খরচ করেছি সব তথ্য দিয়ে খামে ভরে, খাম থেকে ওরা ভয় পেয়ে যাচ্ছে। আজকে পদ্ম ফুল দেখলে ওরা ভয় পাচ্ছে না, বলছে আমাদেরই ফুল তো, জোড়া ফুল আর পদ্ম ফুল ভাই ভাই, ওদের অসুবিধা সবই ফুল, ঘাম দেখলে ওরা ভয় পাচ্ছে। তাই 5 বছরে আমি কি করেছি, আমি বিধানসভায় ভাঙড়ের জন্য যে আওয়াজ তুলেছি এবং সরকার মানতে বাধ্য হয়েছে বা সরকার শোনেনি, সেটা পাঠ আলাদা, কিন্তু কি করেছি আমি আমার এমএলএ ফান্ডের টাকা থেকে, সেগুলো ডিটেলস কাগজে প্রিন্ট করে খামে ভরে ভাঙড়ের প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছে দেবো। অসুবিধা আছে কেন নাকি? বই চড়া হয়ে যাচ্ছে কেন? বই চড়া হয়ে যাচ্ছে কেন?
এরা আমার বিরুদ্ধে বলার জায়গা নেই। আমি তো বাবাজি করি, বলতে পারবে কেউ? টাকাতে সার্টিফিকেটে 500 টাকা আমি চাই। আগের দিন আমি গাজীপুরে গেছিলাম, এক ভাই একটা রেকমেন্ডেশনের প্রয়োজন, তার নাম ফোন নাম্বার নিলাম, বললো ভাই আমাকে কোথায় যেতে হবে? আমি বললাম আপনাকে কোথাও যেতে হবে না, এই নাম ফোন নাম্বার নিয়েছি, আপনি আমার কাছে এসেছেন, আপনার সমস্যা, এই কাগজ আপনার বাড়িতে আমাকে পৌঁছে দিতে হবে। এই আপনাকে ফোন করার জন্য আপনাদের ট্যাক্সের টাকা থেকে মাস গেলে 5000 টাকা আমাকে দেওয়া হয় মানে বিধায়ককে। তাই আমার বক্তব্য, আপনার বাড়িতে পৌঁছানোর জন্য, হ্যান্ড করার জন্য টোটাল মিলিয়ে 1,21,000 টাকা আমাকে দেওয়া হয়। কি করার জন্য? ঘাস কাটার জন্য? কাগজটা পৌঁছানোর দায়িত্ব তো আমার। তার পৌঁছে গিয়েছে এতক্ষণের মধ্যে, গত সপ্তাহে হয়েছে, এতক্ষণ পৌঁছে গিয়েছে তার বাড়িতে। এটা আমার বলার বক্তব্য হচ্ছে এই পরিষেবাটা আমি দিচ্ছি। তাহলে আমি মানুষের পাশে আছি, আমার বিরুদ্ধে কোনো প্রচার চালাচ্ছে না, শুধু এইটুকুই সাপেক্ষ আমাকে বোঝায় যাচ্ছে। আমি আপনাদের বলে যাই, 2023-24 অর্থবর্ষ থেকে 70 লাখ হয়েছে বছরে, আগে ছিল 60 লাখ। হিসাব করে দেখছি 3,30,00,000 টাকার কাজ ভাঙড়ে আমার ফান্ডের মাধ্যমে হবে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, হয়তো 3 কোটি টাকার কাজ করতে পেরেছি, 30 লাখ টাকা পারলাম না, আমার ব্যর্থতা ওটা। আমি ধরে নেবো আমার ব্যর্থতা, সরকারটা নাই, সরকারের দোষ, হিংসা প্রধান সরকার, কিন্তু আমি ধরে নেবো ওটাও আমার ব্যর্থতা। সেই ব্যর্থতা তাই আমি মাথায় নিয়ে ওই 30 লাখ টাকা আমি আমার বাড়ি থেকে নিয়ে এসে ভাঙড়ের মানুষকে আমি দেবো। এবার আমি বলি, মাত্র 30 লাখের কাজ করেছি, তাহলে এখনো 3 লাখ টাকার কাজ হয়নি, 3 কোটি টাকার কাজ হয়নি, এর দোষ সরকারের। আমি সব প্রস্তাব দিয়েছি, সব ডিটেলস আমার কাছে আছে, তারপর আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যদি আমি 3,30,00,000 টাকার মধ্যে 1 টাকার কাজ করতে পারি থাকে, ওই 1 টাকা আমি বাড়ি থেকে নিয়ে এসে আপনাদের হাতে তুলে দেবো। আর 3 কোটি টাকার কাজ করতে পারি, 3 কোটি টাকা আমি আপনাদের হাতে তুলে দেবো। সেই পলিটিক্স আমি করি, নোংরা পলিটিক্স আমি করলাম। এবার ওরা করেনি, ওর জবাব আপনারা ওরা আপনার উন্নয়নের জন্য করে নিয়ে ওরা আটকে দিয়েছে। সুতরাং আতঙ্কিত হবেন না, যদি বাড়ি বাড়িতে পৌঁছাতে সম্ভব না হয়ে ওঠে ওই খামে ভরে কাগজটা, আমি প্রতিটা বুথে বুথে বড় বড় ব্যানার করে টাঙিয়ে দেবো যে এমএলএ 5 বছরে কি কি করেছে। কার অসুবিধা হবে ভাই? যারা আমাদের বদনাম করছেন, বাড়িতে কাগজ চলে যাবে, খুলে দেখে নেবেন, যদি ভুল থাকে আমার আবার সমালোচনা করবেন। আর যদি বাড়িতে কাগজ না পৌঁছাতে পারি, অন্তত রাতের অন্ধকারে এসে 3 মাথার মোড়ে বা বুথের মোড়ে যে ব্যানারটা থাকবে দেখে নেবেন ওর মধ্যে কোথায় কোথায় ভুল আছে। ভুল থাকলে আমার সমালোচনা করবেন। আমি সমালোচনাকারীদের বিরুদ্ধে নয়, আমি স্বাগত জানাই। দেখুন একটা কথা বলি, সমালোচনা হচ্ছে ভুলকে শুধরে নেওয়ার একটা অন্যতম বড় মাধ্যম। আমি বলে যাচ্ছি, দেখুন কোচ আর প্লেয়াররা মাঠে খেলে, কোচ খেলায় কেন? যারা মাঠে খেলছে তারা সবটা বুঝতে পারে না, কোচ বা দর্শকরা তো বাইরে থেকে অভ্যাস করে। আমরা বিশ্বকাপ ফুটবল ক্রিকেট খেলা দেখি, বিশেষ করে ফুটবল হলে কি বলে, এটা মারলে শটটা এরকম মারলে গোল হয়ে যেত। দেখেন তার জ্ঞান দিচ্ছি, মেসির জ্ঞান দিই আমরা। ক্রিস্টিয়ানো রোনাল্ডো, এমবাপে, নেইমার, সুয়ারেজ, এই ধরনের ওয়ার্ল্ড খ্যাত প্লেয়ারদের জ্ঞান আমরা দিই, ও হেডলাইনে এরকম মাত্র গোলটা হয়ে যেত, তাই না? কিন্তু ওরা ওয়ার্ল্ডের অন্যতম শ্রেষ্ঠ প্লেয়ার একটা, তাও জ্ঞান দিই কিভাবে? আমরা খেলাটা দেখছি বলে, আমরা খেলাটা দেখছি বলে ওর সমালোচনা করছি। কেন সমালোচনা হয়? এরকম না হলে ওরকম হলে গোলটা হয়ে যেত। টাইব্রেকার প্ল্যান্টি মারতে গেছে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো হাতে মেরে দিয়েছে, ওই পরে ভালো হয়ে যেত, মানে সমালোচনা হচ্ছে। কেন? আমরা দেখছি বলে। আমি বলি ওর থেকে বড় প্লেয়ার জীবনে হতে পারবো না, আমরা ওই লেভেলেরই নয়। ওই খেলার ওর ছেলে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ছেলে যা প্র্যাকটিস করে, যা স্কিল আমাদের না, কিন্তু তাও আমরা সমালোচনা করি কেন? আমরা দেখছি বলে। তো আমরা কাজ করতে গেলে আমাদের সমালোচনা করলে আর রাগ করলে হবে না, ভালো ওয়েলকাম করো, কিন্তু সেটা যেন সঠিক সমালোচনা হয়, মিথ্যার আশ্রয় না আনতে পারে। এটাই হচ্ছে ধারণা। সমালোচনার নামে কারণ আমি কুৎসা করা, কারণ আমি অপপ্রচার করা উচিত নয়। এটাই আমি আপনাদের বলবো, যারা সমালোচনা করছে আরো বেশি বেশি করে করুন। যারা আমাদের ভিডিও কাটিং করে ছাড়ে যদি সংসার চলে, তারা আরো বেশি বেশি করে ভিডিও কাটিং করে সংসার চালান, এটা আমার কোনো অসুবিধা না। অন্তত আমাকে গাল দিয়ে যদি তার সংসার চলে, আমি মনে করি তার চলুক সংসার, এতে নৌসারের কিছুই কষ্ট হবে না। শেষ বিচারের দিনে তো বলতে পারবো যে আমার মিথ্যাচার করে কারো সংসার চলেছে, অন্তত তারও সিনাই আমাকে ক্ষমা করো। যদি এটা আবার এটা আমি ধর্মীয় মঞ্চ নয়, এটা প্রসঙ্গ করে বললাম, আমি যেটা বললাম সেটা আমি প্রত্যাহার করে নিলাম। এই বিষয়ে আমাকে বিতর্কিত হবেন না। সকলে ভালো থাকবেন। আমি বিশ্বাস করি ভাঙড়ের মানুষ 2021 সালে স্রোতের বিপক্ষে গিয়ে ধাম চিহ্নকে 26,151টি ভোটে লিখতে পাঠিয়েছিল। এটা 2025 আসতে চলেছে। সারা রাজ্যের মানুষ বুঝতে পারছে এক ভাঙড়ের বিধায়ক 293টা বিধায়ককে কিভাবে ফিরিয়ে রেখেছে, তাদের থেকে কিভাবে কাজ করতে হয়, একজন বিধায়ক হিসাবে কতটা কাজ করতে পারে। আজকে ভাঙড় রাস্তা তারা রাজ্যের মানুষকে পথ দেখাচ্ছে। আগামী দিনে আমি বিশ্বাস করবো ভাঙড় মানুষের রাস্তা বস্তা ধাম চিহ্ন মাটিতে মিশাইনি। তাই আমার বিশ্বাস 2026 সালে ধাম চিহ্ন বিধানসভায় যাবে। ভাঙড় থেকে 2026 সালে 151টি ভোটে লিড নয়, প্রবল ভোট দিয়ে ধাম চিহ্ন
কিন্তু আগামী দিনে আইনসভার মধ্যে যাবে। এই ভাষা করতে পারি তো নাকি? ব্যবস্থা করা যায় তো নাকি? আপনার বিজেপি তৃণমূল আলাদা নয়, জেনে গিয়েছি। বরঞ্চ বিজেপি বা তৃণমূল আলাদা করে ভোট চাইতে আসলে বলবেন তোদের দুজনের আসার দরকার নেই, কারো একজন আসবে, তোদের দুজনে মিলে কাজ হয়ে যাবে। ভাই কেন সময় নষ্ট করবে? বিজেপি আর তৃণমূল আসা আলাদা এসে টাইম নষ্ট করে কি করবে? কেউ একজন হয় টাইম অন্তত বাঁচা। বর্ষা আপনাদের প্রতি আছে আমার যে খাম চিহ্ন, আপনাদের সাথে বেইমানি করেনি। আচ্ছা, আপনাদের বিধায়ক আপনাদের ভোটকে বিক্রি করে দিয়েছে, বিক্রি করেছে, বেইমানি করেছে। অনেকে ভোট দিয়ে লাভ নিয়ে অন্যদিকে চলে যাচ্ছে, কাজ করতে পারছে না নাম দিয়ে। কাজ করতে পারছে না নাম দিয়ে নয়, নিজের। কিন্তু আমি আপনাদের ভোট এটাও বলেছিলাম, যদি আমি লড়াই করতে না পারি ইস্তফা দিয়ে দেবো। ভাঙড়ের মানুষের সম্মান কেন অসম্মান করবো না? ভাঙড়ের মানুষকে বলে দেবো, ভাই দিয়েছিলে ভোট, পাচ্ছি না লড়াই করতে, কেন আমি তোমার এমএলএ ছিলাম, আজ থেকে এমএলএ ভোট ছেড়ে দিলাম। কিন্তু ভাঙড়ের মানুষের সাথে আমি বেইমানি করবো না। তো ভাঙড়ের মানুষের প্রতি আমার সেই আস্থা ভরসা আছে। ভাঙড়ের মানুষ দেখছে যে এক বিধায়ক রাজ্যের ভোল পাল্টে দিচ্ছে প্রতিবাদের ভোল। যদি আগামী দিনে সারা রাজ্যের মানুষ দেখছে যদি এরকম 10টা ডবল ডিজিট বিধানসভায় যায়, তাহলে কি হবে বুঝতে পেরেছেন তো? ভরসা বিশ্বাস, চোখ কান খুলে রাখুন। কাকে কান নিয়ে চলে গেছে, কাকে দিকে যাওয়ার দরকার নেই। নিজের কানে হাত দিন। 2026 সাল আসছে, আমি সুইচ দেখবেন, আপনার ভরসার প্রতীক আস্থার প্রতীক দেবেন। আমার ভরসা তার 26,151 লিড থাকবে না, ওটা বেড়ে কোথায় যাবে? 52,000 ক্রস করবে। কারণ ডবল আমি এই ভরসা আমি করছি। আজকের এই বক্তব্য আমি এখানে সমাপ্ত করছি। জনসংযোগ আপনাদের বলবো, কি তৃণমূল, কি সিপিএম, কি কংগ্রেস, বিজেপি, আইএসএফ আমার দেখার দরকার নেই। আমি বিধায়ক হিসেবে এখানে বসছি। কারো কোনো সমস্যা থাকলে আসবেন, আমাকে জানাবেন। আমার তৎক্ষণিক সমাধানের হলে আমি সমাধান করবো। অন্যথায় আমি আপনাদের এই ডায়েরি দেখলে অনেকের বুক কাঁপে, অনেকের বুক কাঁপে, বুঝতে পারছেন? আমি এখানে নোট করে রাখি কিভাবে। এখানে আছে বলছি, গত সপ্তাহে কি বলতে পারবো না, লেখা আছে একজনের একটা জমি জায়গায় সমস্যা, একটা সিভিল উকিল লাগবে। তো সে আমাকে বললো, আর আমি সিভিল উকিলকে কিভাবে খুঁজে দেবো? না লিখে রাখলে তারপর আমার অফিস থেকে ফোন করে উকিলের ব্যবস্থা করে দিলাম। একটা উদাহরণ দিচ্ছি। কারো মেয়ে ছেলে পড়াশোনা করতে চাইছে, স্কলারশিপের প্রয়োজন আছে, বই কেনার প্রয়োজন আছে, এইসব আছে, সেগুলো কি তৎক্ষণিক সম্ভব? আমি আমার মেমোরি এত ভালো, সবটা আমি নোট করে রেখে দেবো। আমি মোবাইল নাম্বার 10 ডিজিটের 4-5 জনের বেশি নাম্বার মুখস্থ করতে পারিনি, এত ভালো মেমোরি আমার নয়। সেজন্য আমার ছোটটা লিখে রাখতে হয়। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, যার যে সমস্যা আছে আপনি আমার কাছে শেয়ার করতে পারেন। আমার আন্ডারে হলে সাথে সাথে সমাধানের হলে সাথে সাথে সমাধান করে দেবো। অন্যথায় কোন জায়গায় গেলে সমাধান হবে সেটা বলবো, সেটা না হলে আমি নোট করে রাখি। আমাদের যারা এক্সপার্ট আছে তাদের সাথে কথা বলি, প্রয়োজন অফিস থেকে ফোন করেন, তারা ফোন করে বলে, অফিস থেকে আমার ফোন করে যে এই জায়গাটাও এটা সমাধান হবে। তাই আজকে আমি উপস্থিত হচ্ছি, কিছু চেয়ার সামনে দিয়ে দাও, কিছু চেয়ার সামনে, আচ্ছা আপনার সমস্যা কথা বলতে পারেন।